নমস্কার। পড়ছি বিন্দুর ছেলে গল্পটির ষষ্ঠ পর্ব। নূতন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এখানে আসিবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল, কিন্তু পরদিন হইতে সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলেই অন্নপূর্ণা আসিবেন, ইহাতে বিন্দু লেশ মাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সে তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছি নে যে? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তো যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এ কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বে রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশিকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনোটি তাহার কোনো দিন উপেক্ষিত হয় নাই। আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠ রোধ হইয়া গেছে। যাদব চলিয়া গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। চারিদিকে লোক, পাছে কেউ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বড়ঠাকুর এখনও তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হইয়া বলিলেন, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলিল, হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন, দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল, আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না, সে হবে না, তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এ সমস্ত বড়গিন্নির মতলব, তাহলে সেও আসবে না দেখছি বলিয়া বিন্দু কাঁদো কাঁদো হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ানো দাওয়ানো সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। 3 দিন ধরিয়া অনুক্ষণ সে এই চিন্তাই করিয়াছে, আজ বড়ঠাকুর আসিবেন, দিদি আসিবেন, অমূল্য আসিবে। আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল, সে কথা সে ছাড়া আর কেহই জানিত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকার মতো অন্তর্ধান হইয়া যাইবা মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া ধরিল। এলোকেশে আসিয়া বলিলেন, ভাঁড়ারের চাবিটা একবার দাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখ ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখবো বউ? কাকে টাকে মুখ দেবে যে, তবে ফেলে দাও গে বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করিয়া বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি? তোমরা গিন্নি বান্নি, তোমরা জানো না? পিসিমা অবাক হইয়া বলিলেন, শোনো কথা, কত লোক তোদের এবেলা খাবে, আমি তার কি জানি? বিন্দু রাগিয়া বলিল, তবে বলো গে ওকে, সে ছিল দিদি, অমূল্যধনের পৈতের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, একবার বলেনি ছোট বউ ওটা করগে সেটা করগে। তার একটা হাড়ের যা যোগ্যতা,
এবারে সমস্ত লোকের টানে বলিয়া আর একটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো। তাহার কথা শেষ হইবার পূর্বেই বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ আমার সামনে থেকে। কদম শশব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগো, শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না। হলো? মাধব অবাক হইয়া চাহিয়া রহিল। বিন্দু বলিল, কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও, বলিয়া কাঁদিয়া দ্রুত পদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটফট করিয়া এঘর ওঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের ওপর কতগুলো বাসন রাখিয়া গিয়াছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠোনের উপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার গায়ে লাগিবা মাত্র টানিয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিল। কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল। যে কেহ তাহার সামনে পড়িল, সেই সভায় পাশ কাটাইয়া দাঁড়াইল। পুরোহিত বেচারা নিজে ভেতরে আসিয়া বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগলো, কোনো বিলি ব্যবস্থাই দেখি নে। বিন্দু আড়ালে দাঁড়াইয়া কড়া করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়, বলিয়া আর একটা বাসন পা দিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আর একটা ঘরের মেঝের উপর নির্জীবের মতো বসিয়া রহিল। মিনিট 10 পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইয়াছেন। বিন্দু দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সম্মুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাত জোড় করিয়া বলিল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো তাই না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও, বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইয়া দৌড় খুলিয়া ভাড়ারে গিয়া ঢুকিলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানোর ভিড় কমিয়া গিয়াছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘর বার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নূতন লোক তুমি? ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলিল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেঁচাইয়া বলিল, কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণে ভয় ডর আছে? এইবার একটা চোখ কানা হলেই বড়গিনের মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে 10 হাত বার করে খায়। যা, যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাঁড়ারে দৌড়ে বসিয়া আর 5 জন বর্ষীয়সীর সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোট বউর তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি? যেমন মা তেমনই ছেলে হবে তো। আমারও কটু দিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটিতে ফিরিতে উদ্যত হইলে পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুত পদে অদূরে আসে স্বামীকে উদ্দেশ করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জলস্পর্শ করেননি, তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকে। মাধব জবাব না দিয়া বলিল, চলো বৌঠান, আর দেরি করো না। চলো ঠাকুরপো, বলিয়া অন্নপূর্ণা পা বাড়াইতেই বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না।
ভগবানের বিচার করবেন বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়া উপুর হইয়া মূর্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুইজনেই শুনিতে পাইলেন। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, কি হলো দেখি? মাধব কহিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা এই কয়দিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশী বলিয়া উঠিলেন, যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হলো? সে একবার আসতে পারলে না? ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনই ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমোখারাম কখনো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল। এলোকেশী পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম। মেরে ফেলো, কেটে ফেলো, কোনোদিন কথাটি বলবার ছেলেও নয়, তেমন সন্তান আমরা পেটে ধরিনে। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তাহার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বলিলেন, ও কি একটা কথা গা? অমূল্যা ওর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া দুদিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছলছল চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাহাকে এ আলোচনা করিতে আহ্বান করিয়াছে। সহসা কদম তাহা বিশ্বাস করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক, তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না, এতে দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়া বলিল, না দিদি, দোষ আর কি। বিন্দু কহিল, তবে যা না একবার ও বাড়িতে, দু কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে? যা হবার তা হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ, তার কিছুই নেই, বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনিও। আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন লুকিয়ে টাকা দিলে? কেন একবার জানালে না? কদম বলিল, আচ্ছা, কাল যাব, আজ সন্ধ্যা হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম? তুই বড় কথা কাটিস, শীতকালের বেলা বলেই এমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলিল, ফের মুখের সামনে জবাব করে? ভৈরব সে চাহনির সম্মুখ হইতে ছুটিয়া পলাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার দুই এঘর ওঘর করিয়া রান্নাঘরে আসিয়া ঢুকিল। বামুন ঠাকুরুন একা বসিয়া রাঁধিতেছিল। বিন্দু এক পাশে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকেই সাক্ষী মানছি, সত্যি কথা বলো মেয়ে, কার দোষ বেশি? পাঁচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো, কি বলেছিলুম আমি? শুধু বলেছিলুম, দিদি, অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ? কে না জানে ছেলেদের হাতে টাকা করে দিতে নেই। বললেই তো হতো। অমূল্য কান্নাকাটি করেছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা ওঠে কেন? আর এমন দিব্যি দিলেশাই বা হয় কেন? পাঁচটা ঘটি বাটি একসাথে থাকলে ঠোকাঠুকি লাগে, এ তো মানুষ। তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি মেয়ে তোমাকে, ইহজন্মে আমি আর ওর মুখ দেখব না। শত্রু দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাবো না। বামুন মেয়ে স্বভাবত অল্প ভাসিনী, সে কি বলিবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর দুই চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল,
রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে, তাই বলে জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, এইগুলা কি বড়োর মতো কাজ হলো? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম, যদি তার পেটের মেয়েই হতুম, কি করতো তাহলে? আমিও তেমনি ওর নাম কখনো মুখে আনব না, তা তোমরা দেখো। বামুন ঠাকুরুন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে জানে? আমি জানি নে। কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি এক বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমারও ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি দুদিন চুপ করে আছি, তারপরে গিয়ে ওই দিব্যি দিয়ে আসবো। না হয় নিজেই এক বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে, দেখি পাঁচজনে ওকে ছি ছি করে কি না, ও জব্দ হয় কি না। বামুন ঠাকুরন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল, ছি মা, ওসব মতলব করতে নেই, ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্যধনও পারবে না। এই কদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বলো মেয়ে, নিশ্চয়ই তাকে মারধর করে ভয় দেখিয়ে রেখেছে। যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। ও মাগির কি আর মুখ দেখতে আছে? ওই যে বললুম শত্রু দিকে ফিরে চাইব তো ওর দিকে এহ জন্মে আর না। বামুন ঠাকুরন নিজের কবজির কাছে একটা কালো দাগ দেখাইয়া কহিল, এই দেখো মা, এখনও কালশিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা জানো না। অমূল্যধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের ওপর পড়ে সে কি কান্না, সে তো আর কখনো দেখেনি। বলে ছোটো মা মরে গেল, না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড়মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে এক করে দিলে। লোকে রুগীর সেবা করবে কি মা, তাকে নিয়েই ব্যতিব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্নিমেষ চোখে তাহার মুখের পানে চাহিয়া কথাগুলো যেন গিলিতে লাগিল। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া শুইল।